ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা ও প্রস্তুতি। আছে নানান প্রশ্ন, শঙ্কা, আছে প্রত্যাশাও। ঠিক এই মুহূর্তে সাধারণ মানুষের মনে আছে নানান প্রশ্ন, যেমন ভোটের মাঠ কেমন হবে, নির্বাচন কমিশনের প্রস্তুতি কি, সেসব নানান প্রশ্নের উত্তর নিয়ে ফিউচার বাংলাদেশ ইউ ওয়ান্টের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। অনেক ব্যস্ত সময় আপনারা পার করছেন, এই সময়ে তাও আপনি সময় দিয়েছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ। নানান প্রস্তুতি তো এর মধ্যে সম্পন্ন হয়ে গেছে। শুরুতে আসতে চাই, এবছর নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে বিদেশে যেসব ভোটাররা আছেন সেসব ভোটারদের যেন ভোট দান করতে পারে সেই সুযোগ তৈরি করে দেয়া। ইতিমধ্যেই আমরা যেমনটা জানি, সবশেষ তথ্য অনুযায়ী 15 লক্ষের বেশি ভোটার যারা দেশের বাইরে অবস্থান করছেন কিংবা সরকারি চাকরিজীবী আছেন, তারা সবাই নিবন্ধন করেছেন। পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানোর কার্যক্রম, গ্রহণের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনাদের প্রস্তুতিটা আসলে কতদূর? এখন পর্যন্ত কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্বচ্ছতা, নিরপেক্ষতা যেন বজায় থাকে সেজন্য কি কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে? এখানে কয়েকটা কম্পোনেন্ট আছে আপনার প্রশ্নের। আমি মনে হয় একটু ভেঙে ভেঙে বলি। পোস্টাল ব্যালটের দুটো দিক আছে। একটা হচ্ছে দেশের বাইরের থেকে পোস্টাল ব্যালট, একটা হচ্ছে দেশের ভিতর থেকে পোস্টাল ব্যালট। এবং এগুলো আগেও ছিল আইনের আওতায়, কিন্তু আমরা প্রতিপালন করতে পারতাম না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। এইবার আমরা যেটা চেষ্টা করেছি যে এই সীমাবদ্ধতাগুলোকে যতটুকু সম্ভব সরিয়ে দিয়ে একটা কার্য উপযোগী একটা পদ্ধতি অবলম্বন করা, যাতে করে পোস্টাল ব্যালটটা করা যায়। দেশের বাইরে থেকে 7.5 লক্ষের অধিক, অ্যারাউন্ড 7,60,000 প্লাস ভোটার নিবন্ধন করেছিলেন। দেশের ভিতর থেকেও সংখ্যাটা প্রায় সমান, দুটো মিলিয়ে প্রায় 15 লক্ষ প্লাস ভোটার নিবন্ধন করেছেন। প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি, বিশ্বব্যাপী বিশেষ করে দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালট এটা খুব একটা সহজ উপায় না। এখানে ওয়েস্টেজ রেট হয় ভেরি হাই। গ্লোবাল ওয়েস্টেজ রেট ইজ অ্যারাউন্ড 24%। আর আমাদের জন্য বাস্তবতাটা একটু ভিন্ন। আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের মেজরিটি অফ ডায়াসপোরা they live in মিডল ইস্টার্ন কান্ট্রিজ, এবং এই দেশগুলোতে আমাদের শ্রমিক ভাইরা যেভাবে বসবাস করেন এটা খুব ঘন বসতিপূর্ণ, আপনার ক্যাম্প লাইক এনভায়রনমেন্টে তারা বাস করেন। সেখানে তাদের ইন্ডিভিজুয়াল কোনো পোস্টাল অ্যাড্রেস নাই, গ্রুপ অ্যাড্রেসের মতন ফ্যাসিলিটিগুলো ব্যবহার করে থাকেন, অথবা হয়তো স্থানীয় কোনো একটা দোকান বা একজন পরিচিত ব্যক্তির ঠিকানা অনেকে ব্যবহার করে থাকেন। এটা একটি বাস্তবতা, এবং যে কারণে আমাদের এই ডাক ডিস্ট্রিবিউশনে অনেক ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছে এবং সেগুলো মোকাবেলা করতে হয়েছে। 2 নম্বর বাস্তবতা যেটা হচ্ছে, এক এক দেশের পোস্টাল সিস্টেম এক একভাবে ফাংশন করে। আবার আমরা নতুনভাবে এক্সপিরিয়েন্স করলাম, অনেক দেশে আপনার পোস্টাল সিস্টেমগুলো আউটসোর্স করে দিচ্ছে প্রাইভেট সেক্টরে। সো যদিও বা বাংলাদেশ পোস্ট অফিস ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য এবং সেখানে কতগুলো কমপ্লায়েন্স ইস্যু অ্যাজ পার্ট অফ এগ্রিমেন্ট আছে, কিন্তু যখন এটাতে আবার একটা প্রাইভেট সেক্টর চলে আসছে, তখন দেখা যাচ্ছে কোনো দেশে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে এগুলোর জন্য। এগুলো নতুন নতুন অভিজ্ঞতা। যাই হোক, ফেরত আসি আমি আপনার মূল প্রশ্নে। তো পোস্টাল ব্যালটের আমাদের এই পর্যন্ত রেসপন্স ভালো। শেষ হলে বলতে পারবো যে কত % আমরা ফাইনালি কালেক্ট করতে পারলাম। আমরা যে জিনিসটা ইনশিওর করছি, ইলেকট্রাল ইন্টিগ্রিটি যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, যে কারণে আমি প্রথম অংশটা আপনাদেরকে একটু ভেঙে বললাম যে আমাদের প্রবাসী ভাই বোনরা যে পরিবেশে থাকেন, সেই পরিবেশে যেহেতু ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশনটা খুব ডিফিকাল্ট, এই জন্য আমরা সংশ্লিষ্ট পোস্টাল ডিপার্টমেন্টকে বলেছি যত ডিফিকাল্টি হোক না কেন ইন্ডিভিজুয়ালের কাছেই পৌঁছাতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি কিছু ওয়েস্টেজ হয় আমরা সেটা মেনে নিব, কিন্তু একজনের ভোট আরেকজনের হাতে গিয়ে পড়লে যে ইন্টিগ্রিটি প্রশ্নটা আসবে সেটা আমরা মেনে নিচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এটাও নিশ্চিত করছি যে যেহেতু লাইভ ভেরিফিকেশনের মাধ্যমেই ভোটটা দিতে হয়, সুতরাং কোনো অবস্থাতেই যেন এই জায়গাটা কম্প্রোমাইজ না হয়। সেটা আর একটা সেফটি মেকানিজম টু এনশিওর যে ইন্ডিভিজুয়াল ভোটারই ভোট দিয়েছেন, অন্য কেউ এই ব্যালটটা হাতে নিয়ে কোনো কিছু করতে পারেন নাই। এবং যদি কেউ ইভেন ভুলবশত লাইভ ভেরিফিকেশন না করে থাকেন, তার ব্যালট কাউন্টিংয়ে নেওয়া হবে না। এখন আসি দেশের ভিতরে। দেশের ভিতরে প্রায় 7.5 লক্ষাধিক ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে আছেন সরকারি কর্মজীবী,
আছেন আমাদের আইনি হেফাজতে থাকা ব্যক্তিবর্গ এবং ভোট ব্যবস্থাপনার সাথে যে অফিসিয়ালরা সম্পৃক্ত তারা। এখানে আমরা এক ধরনের ইনভিশন দেখতে পাচ্ছি যে অনেকেই আপনার যে ঘোষণাপত্র আছে, ঘোষণাপত্র স্বাক্ষর করার সময় তাদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করে যে আমার ভোটের গোপনীয়তা রক্ষা হবে কিনা। আমরা তাদেরকে নিশ্চিত করে বলতে চাই আপনাদের ভোটের গোপনীয়তা শতকরা 100% নিরাপদ, কারণ ব্যালটটা খোলার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করি যে ঘোষণাপত্র আছে যেখানে তার নাম স্বাক্ষর দেয়া আছে এবং ব্যালটের নাম্বারটা দেয়া আছে, এটাকে সেপারেট করে ফেলা হয় ব্যালট পেপারের সাথে, এবং রিটার্নিং অফিসার ইজ রেসপন্সিবল টু মেনটেন দ্য সিক্রেসি অফ ইট। তো যে কারণে এখানে নিরাপত্তার কোনো বা গোপনীয়তার কোনো সমস্যা নেই। আমরা এই পর্যন্ত রেসপন্স যা পেয়েছি তাতে সন্তুষ্ট, তবে চূড়ান্তভাবে বলা যাবে যখন এই অনুশীলনটা শেষ হয় যে এটা কোথায় গিয়ে দাঁড়াবে। ইতোমধ্যে ব্যালটগুলো রিটার্নিং অফিসারের কাছে ডেলিভারি করা শুরু হয়ে গেছে এবং এই ব্যালটটা আমরা রিসিভ করব 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ বাংলাদেশে যেদিন নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে সেই দিন বিকেল 4:30 পর্যন্ত। জি, দেশের বাইরের ভোটাররা বা পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা অংশগ্রহণ করবে তাদের বিষয়টি জানলাম। যারা সরাসরি ভোট দান করবেন দেশের অভ্যন্তরে, সেই ভোট গ্রহণ ব্যবস্থাপনার ক্ষেত্রে এবছর আপনারা কি ধরনের প্রস্তুতি পরিকল্পনা নিয়েছেন? পূর্ববর্তী নির্বাচনগুলোতে যে অনিয়ম কিংবা নানা অসঙ্গতি ছিল সেগুলো দূর করার জন্য কি উপায় বা ব্যবস্থা রেখেছেন? আচ্ছা, আমি আপনাকে দুই অংশে এই উত্তরটা দিই। প্রথম অংশটা যে আমাদের আইনি ব্যাপারগুলো, আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে আমাদের যে আইনগুলো ছিল অতীতে, আইনগুলো খুব একটা দুর্বল ছিল না। আইনের প্রতিপালনে আমরা দেখেছি যে ঘাটতি, যে কারণে আমরা যে সমস্যাগুলো দেখেছি ভোট গ্রহণের সময়, যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে বা যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো আইনকে সারমাউন্ট করেই হয়েছে। এমনটা নয় যে আইনের প্রতিপালন করার পরেও এগুলো হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কিছু ট্রান্সপারেন্সি ইস্যু আরও বেশি রিইনফোর্স করেছি এবার। যেমন ধরেন আমরা প্রায় চেষ্টা করছি প্রায় 100% কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা। আমরা চেষ্টা করছি নতুনভাবে আপনার পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধন দিয়ে সত্যিকার অর্থে যারা পর্যবেক্ষণে সক্ষম তাদেরকে সংশ্লিষ্ট করা, সাংবাদিকদের অবাধ অ্যাক্সেস এগুলো নিশ্চিত করছি। আর সবচেয়ে বড় কথা দেখুন, ভোটারের চোখ বা নির্বাচন অনুষ্ঠানে যারা সম্পৃক্ত আছেন এজেন্ট, তাদের চোখ, এগুলো আমাদেরকে নিশ্চিত করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সেফটি মেকানিজম। তো যখন আপনার পর্যাপ্ত সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে আসবেন, অর্থাৎ ভোটার টার্ন আউট যখন হাই হবে, তখন অন্য বিষয়গুলো অটোমেটিক্যালি অ্যাড্রেসড হয়ে যায়। সো আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ভোটার টার্ন আউটটাকে নিশ্চিত করা। সেক্ষেত্রে এবছর অনেকেই আছেন যারা প্রথমবারের মতো ভোট দেবেন, তরুণ ভোটার আছেন, আবার অনেকেই আছেন যারা বিগত সময় ভোট দেননি। তাদেরকে আকৃষ্ট করতে, তারা যেন অনেক আগ্রহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করতে চায়, সেজন্য নির্বাচন কমিশনের কি ব্যবস্থা ছিল সেটা জানতে চাই। সেই সঙ্গে প্রতিবন্ধী নারী বা যারা এরকম রিমোট অঞ্চলে থাকেন তারাও যেন অংশগ্রহণমূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অন্তর্ভুক্তিমূলক হয়, সেজন্য আপনাদের প্রস্তুতি কি? প্রথমে তরুণ ভোটারদের নিয়ে বলি। আমরা যাদেরকে তরুণ ভোটার বলছি, আনফর্চুনেটলি বাংলাদেশে যারা ইভেন মিড-30s চলে গেছেন তারাও অনেকে এই পর্যন্ত ভোট দিতে পারেন নাই। আমাদের যে ডেমোক্রেটিক ডেফিসিট ছিল গত 15-17 বছর সময় ধরে, এবং নির্বাচনগুলো যেহেতু অংশগ্রহণমূলক হয় নাই, এমত অবস্থায় অনেকে ভোট বিমুখ ছিলেন। আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জই ছিল এই জনগোষ্ঠীটাকে ভোটের আওতায় নিয়ে আসা। এবং আমরা যখন ভোটার তালিকা করতে গেলাম তখন দেখলাম যে অনেক আগেই হয়তো বয়প্রাপ্ত হয়েছেন, ভোটাধিকার তার হয়েছে, কিন্তু তারা নিবন্ধিত হন নাই, এবং এই সংখ্যাটা ছিল প্রায় 45 লক্ষ। এই 45 লক্ষ ভোটারকে আমরা নতুনভাবে সংযুক্ত করেছি। আরেকটি কাজ আমরা যেটা করেছি, আপনারা হয়তো জানবেন যে ইতোপূর্বে যে আইন ছিল ভোটার তালিকা আইন, সেই অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারিতে গিয়ে এলিজিবিলিটি নির্ধারণ করা হতো। অর্থাৎ পূর্ববর্তী সারা বছরের ভোটাররা পরের জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য। আমরা এখানে একটি আইনি সংশোধন করে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের নির্ধারিত যে কোনো দিন, এইভাবে করে আমরা এবারে প্রায় অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবরের 15 তারিখ পর্যন্ত যারা বয়প্রাপ্ত হয়েছেন 2025 সালের, তাদের সবাইকে ভোটার তালিকার ভিতরে আনতে পেরেছি। এভাবে প্রায় 12 লক্ষ অতিরিক্ত তরুণ ভোটার যোগ হয়েছে। সো যদি আমরা এই 12 লক্ষ আর 45 লক্ষ হিসাব করি, প্রায় 57 লক্ষ ভোটার নতুন প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটা একটি। দ্বিতীয় জায়গা হচ্ছে
আপনি প্রশ্ন করলেন যে বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী। সন্তান সম্ভবা মা, নারী, তারপরে আমাদের প্রতিবন্ধী, তাদের ভোটের ব্যবস্থা এটা সবসময়ই ছিল। তবে আমরা যে ধরনের প্রত্যাশা করি ভোট কেন্দ্রগুলোতে ফ্যাসিলিটি, আনফর্চুনেটলি আমাদের অনেকগুলো কেন্দ্র আছে এইভাবে স্ট্রাকচার্ড না। তো আমরা যেটা করছি, আমাদের ওখানে ভোট ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমরা ট্রেন করেছি, ব্রিফ করেছি, যে যাতে করে এই ধরনের যাদের সহায়তা প্রয়োজন তারা যেন যথাযথ সহায়তা পান। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আপনারা জানেন যে কিছু সাইক্লোন সেন্টারকে আমরা ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করে থাকি। আর সাইক্লোন সেন্টারগুলোতে নিচতলায় কোনো ভোটিং ব্যবস্থা নেই, এটা হচ্ছে দোতলায়, বিকজ অফ দ্য নেচার অফ দ্য স্ট্রাকচার। তো এইসব জায়গাতে যাতে এনাদেরকে সহায়তা করে দোতলা পর্যন্ত উঠিয়ে নেওয়া যায়, আর কোথাও যদি সেটাও যদি সম্ভব না হয় একজন পোলিং অফিসিয়াল নিচে এসে ভোট নিতে পারেন কিনা, এই ব্যবস্থাগুলো আমরা করেছি। আর কেন্দ্রে যাতে তারা অগ্রাধিকার ভিত্তিতে ভোট দিতে পারেন, তিনি যখনই আসেন না কেন লাইনে যেন তাকে একটু আগে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, যাতে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়। এই মানবিক এবং কিছু আপনার পদ্ধতিগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আশা করি তারা সন্তুষ্ট হবেন। তবে উই হ্যাভ টু ডু লট ইন ফিউচার। নতুন ভোটাররা যেমন আছেন, নতুন দলও এবং আছেন, এবছরই নিবন্ধন পেয়েছে, এবছরই নির্বাচনে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে এই বিষয়টিও মানুষের নজর কেড়েছে। আমরা দেখেছি কিছু কিছু দল প্রথমে নিবন্ধনের জন্য আবেদন করে পায়নি, তারপর আবার সেটা পর্যালোচনা করা হয়েছে, নিবন্ধন পেয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে কি কি বিষয়গুলো পর্যালোচনা করে, কিভাবে যাচাই বাছাই করে এবং সব দলগুলো যেন সমানভাবে ন্যায্যভাবে পায়, সেটা কিভাবে নিশ্চিত করে? এবারের নির্বাচনের আগে আপনার 10টি দল নতুনভাবে নিবন্ধন পেয়েছে, আমার মাই মেমোরি ডাজন্ট বিট্রে, অ্যারাউন্ড 10। নির্বাচনে আপনার অংশ নেওয়া এক জিনিস, আর দলীয় নিবন্ধনটা আর একটা জিনিস। অনেক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তারা হয়তো অংশগ্রহণ করেন না। বর্তমানে আমাদের বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 60টি। এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন 51টি, তাদের সক্ষমতা অনুযায়ী। দলীয় নিবন্ধনের ব্যাপারটা হচ্ছে আপনার আরপিওতে সুনির্দিষ্টভাবে দেয়া আছে, আরপিওর 90 ধারায়, যে কি কি রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে যে পূর্ববর্তীতে কোনো রাজনৈতিক দল যদি এই নামে অংশগ্রহণ করে থাকে এবং তারা যদি সংসদে কোনো আসন পেয়ে থাকে বা একটা সংখ্যক ভোট পেয়ে থাকেন, তাদের জন্য এক ধরনের ক্রাইটেরিয়া। আর নতুন রাজনৈতিক দলগুলো যারা একবারে শুরু থেকে শুরু করছেন তাদের জন্য আলাদা ক্রাইটেরিয়া, এবং দুটো ক্রাইটেরিয়াই আর্টিকেল 90-তে দেওয়া আছে। আমরা যেটা দেখি মাঠ পর্যায়ে ভেরিফিকেশনে, যে তারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন কিনা। অনেককেই দেখা যায় যে প্রাথমিক অবস্থায় তারা ক্রাইটেরিয়া ফুলফিল করেন না, তারপর আমরা যখন অবজারভেশন দিয়ে আবার তাদের কাছে ফেরত দিই, তারা আবার মাঠ পর্যায়ে কিছু প্রস্তুতি সম্পন্ন করেন। আমরা দেখি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সুযোগ দিলে বা সময় বাড়িয়ে দিলে কাদের পক্ষে এই ডেফিসিটগুলো, এই ভয়েডগুলো ফুলফিল করা সম্ভব। যাদের কাছে আমাদের কাছে যেগুলোকে প্রতীয়মান হয় যে তারা পারবেন, তাদেরকে আমরা অতিরিক্ত সময় দেই। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অধিক সংখ্যক রাজনৈতিক দল যেন আপনার নিবন্ধন সম্পন্ন করতে পারেন। এবারও তাই হয়েছে। আমরা রিপিটেডলি সুযোগ দিয়েছি রাজনৈতিক দলগুলোকে, যাদের পক্ষে সম্ভব ছিল তারা সম্পন্ন করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, রাজনৈতিক দলের নিবন্ধন যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তা নয়। যে কোনো রাজনৈতিক দল, যারা রাজনৈতিক দল করতে চান, যে কোনো সময় নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। তবে প্রথাগতভাবে নির্বাচনের আগে বিধি অনুযায়ী একটা আপনার ডাইরেকশন দেয়া আছে যে নির্বাচন কমিশন চাইলে আবেদন আহ্বান করতে পারবেন। তার মানে এই না যে বাকি 5 বছরের কোনো সময় আবেদন করা যাবে না। যে কোনো দল যে কোনো সময় আপনার আবেদন করতে পারেন নতুন দল এবং নিবন্ধন পেতে পারেন। মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়েও নানান আলোচনা হয়েছে। সেক্ষেত্রে মনোনয়নপত্র একজন প্রার্থী যখন জমা দেন, সেটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশনের আসলে কোন কোন আইনগত বা প্রশাসনিক জিনিসগুলো নিশ্চিত করতে হয়, এটি একটি বিষয়। স্বতন্ত্র প্রার্থী যারা, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আলাদা একটা নিয়ম থাকে। তাদের নিয়মটা কি, এবং সবাই যেন সমানভাবে ন্যায্যভাবে তাদেরটা যাচাই বাছাই হয়, সেটা নিশ্চিতের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়? ওকে, মনোনয়নপত্রের ব্যাপারটা আপনার এটাও আরপিওতে দেওয়া আছে, বিধি আছে, আরপিওতেও দেওয়া আছে। আরপিওর 12 থেকে শুরু করে পরবর্তী ধারাগুলো 12, 13, 14 বিশেষ করে এগুলোতে বলে দেওয়া আছে কাদের মনোনয়নপত্র কিভাবে দিতে হবে, এবং বৈধতার ক্ষেত্রগুলো বলে দেওয়া আছে। কাদের মনোনয়নপত্র অবৈধ হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আর বিধিমালাতে আমাদের বিস্তারিতভাবে দেয়া আছে যে এটা কিভাবে ফিল আপ করতে হবে। আমরা কি দেখি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুটো দিক দেখা হয়। একটা হচ্ছে পদ্ধতিগত দিকগুলো,
যে এখানে ছোটোখাটো ভুলভ্রান্তি করলে পারে আইনের আওতায় বলে দেওয়া আছে এগুলো সংশোধনের সুযোগ দিতে হবে। ইভেন রিটার্নিং অফিসারের ওখানেই আপনার এগুলো সুযোগ দেওয়ার কথা। যদি রিটার্নিং অফিসারের ওখানেও পর্যাপ্ত সুযোগ না দেওয়া হয়ে থাকে যারা অ্যাপিলে এসছেন, আমরা সেগুলো এগুলো ছোটোখাটো বিষয়গুলোকে ওভারলুক করে, প্রসিডিউরাল ব্যাপারগুলোকে ওভারলুক করে তাদেরকে অ্যাপিলে আমরা ওকে করে দিয়েছি। আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কমপ্লায়েন্স ইস্যুস, যেমন ধরেন আইন আদালতের বিষয় যেগুলো আছে, কোনো বিচারিক বিষয় যেগুলো আছে, ঋণ খেলাপির বিষয় আছে, দ্বৈত নাগরিকত্বের বিষয় আছে, এগুলো খুব স্ট্রিক্টলি দেখা হয় এবং এখানে আইনের ব্যাখ্যাগুলো যথেষ্ট স্পষ্ট। আপনার নির্বাচন কমিশন যেটা দেখে সেটা হচ্ছে যে ইতোপূর্বে অ্যান্টেসিডেন্টস কী আছে। যেমন ধরেন আমরা সম্প্রতি দেখেছি কিছু আলোচনা হয়েছে যে ঋণ খেলাপিদেরকে নিয়ে। ঋণ খেলাপিদের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একটা ডেফিনেশন আছে, আবার নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে এখানে একটা লিওয়ে আছে, 41 DLR-এ বলে দেওয়া আছে। যদিও বা এটা একটা স্থানীয় সরকার বিষয়ক একটা রায়, বাট এটাকে একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যে আপনার কেউ যদি ব্যক্তি ঋণ খেলাপি হন তাহলে তো প্রশ্নই ওঠে না, তিনি অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু কেউ যদি গ্যারান্টার হিসাবে খেলাপি হয়ে থাকেন তাহলে তারা ঋণ খেলাপি বটে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে সমস্যা নাই। সো এইভাবে অনেকে যারা গ্যারান্টার ছিলেন তারা হয়তো পার পেয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব দুটো ক্লজ আছে, এটা আবার সংবিধানে, শুধু আইনে না, এটা কিন্তু সংবিধানে দেওয়া আছে কঠোরভাবে যে দ্বৈত নাগরিকরা আপনার অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আরেকটা ক্লজ আবার অ্যাড করা হয়েছে সংবিধানে পরবর্তীতে 2011 সালে। সেখানে বলা আছে যদি কেউ গিভ আপ করেন, অর্থাৎ তার দ্বৈত নাগরিকত্বটা অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সো এটা নিয়েও এবারে আমাদের অনেক আলোচনা হয়েছে। আমরা দেখেছি যারা 29শে ডিসেম্বর ছিল হচ্ছে আমাদের শেষ তারিখ আপনার মনোনয়নপত্র দাখিলের, সেই দিনে তার স্ট্যাটাস কী ছিল, তার আগে তিনি পরিত্যাগ করেছেন কি না অন্য দেশে। যারা পরিত্যাগ করেছেন তারা ক্লিয়ার্ড হয়েছেন, যারা পরিত্যাগ করেন নাই তারা ক্লিয়ার হয়নি। প্রসঙ্গত বলে রাখি, সিআইবি রিপোর্ট অনুযায়ী আমার যতটুকু মনে পড়ে সম্ভবত 50-এর অধিক ব্যক্তিকে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ঋণ খেলাপির জন্য বাতিল করা হয়েছিল। সম্ভবত 32 জন মতন দে রিমেইন্ড আপনার রিজেক্টেড, অ্যান্ড বাকিরা এই আপনার আইনগত কারণে সুযোগ পেয়েছে, আদালত থেকে আরও কিছু পেয়েছে। তো সব মিলিয়ে আমরা বলবো যে এই স্ক্রুটিনির ব্যাপারটা প্রসিডিউরাল কারণে কেউ বাদ পড়েন না, যদি না কোনো আইনগত কারণে কেউ বাদ পড়েন সেটা ভিন্ন জিনিস। আরেকটা বিষয় আপনি বললেন যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের জন্য আপনার এডিশনাল ক্রাইটেরিয়া, জি একটা এডিশনাল ক্রাইটেরিয়া আছে যে 1% ভোটের, তার সংসদীয় আসনের 1% ভোটারের এন্ডোর্সমেন্ট লাগে। এটা সাপোর্ট না, এটা এন্ডোর্সমেন্ট। আমরা অনেক সময় এটা বোধহয় বুঝতে ভুল করি যে কেন একজন ভোটার বলবেন যে আমি অমুকের সমর্থক। নো, আমরা সেটা না। এলাকার ভোটাররা মনে করেন যে ইনি ভোটে অংশগ্রহণ করার যোগ্য, এন্ডোর্স করা। এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে 2007-8 সালের দিকে। দুটো কারণে করা হয়েছে আমি যেটা বুঝি, আমি যদি এটার অন্তর্নিহিত গুরুত্বটা অনুধাবন করি। অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে না যে ভোট কেন্দ্রে এজেন্ট দখল করা। তো দেখা যাবে একজন ধরেন সম্পদশালী প্রার্থী, উনি আরও কয়েকটা ফেক বা ডামি প্রার্থী দাঁড় করালেন, তাদের খরচ উনি বহন করলেন শুধুমাত্র কেন্দ্রে বেশ কিছু এজেন্ট তার পক্ষে নেওয়ার জন্য। এইটাকেই প্রতিহত করার জন্য আমি মনে করি দিস ইজ আ ভেরি ইফেক্টিভ মেকানিজম। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা আছে। তদুপরি আমরা যেহেতু এটা একটা প্রেফারেন্সিয়াল ব্যাপার, এটাকে আমরা অপেক্ষাকৃত আপনার সফটলি দেখার চেষ্টা করেছি। একটু ভোট কেন্দ্রের কথা যদি আসি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে বেশিরভাগ অঞ্চলে সাইক্লোন সেন্টার, দোতলায় ভোট গ্রহণের কার্যক্রম হয়, কিন্তু ভোট কেন্দ্রের বন্টন বা অবস্থান নির্ধারণ, সেক্ষেত্রে যদি বলি কাছাকাছি এলাকায় ভোট দেওয়ার ব্যবস্থা থাকলে সাধারণ মানুষ বেশি আগ্রহ পান ভোট দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে ভোট কেন্দ্রের এই যে বন্টন বা অবস্থান, এটা নিয়ে কোনো পরিকল্পনা বা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আরেকটি বিষয়, সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্রগুলো নির্বাচন করা হয়েছে সেখানে প্রার্থীদের, ভোটারদের সবার নিরাপত্তা নিশ্চিতে কী ব্যবস্থা নেওয়া হবে? ওকে, প্রথমত বলি ভোট কেন্দ্র নির্বাচন কিভাবে করা হয়।
আমাদের যে বসতি এলাকা আছে সেই বসতির ঘনত্ব বিবেচনায়, দূরত্ব বিবেচনায় ভোট কেন্দ্রগুলো নেওয়া হয়ে থাকে। সুনির্দিষ্ট পদ্ধতি আছে এটার জন্য। এবং ফাইনালি প্রার্থী তালিকায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও আইন অনুযায়ী দেখা হয় যে কোনো প্রার্থীর আপনার নিয়ন্ত্রণাধীন বা ইনফ্লুয়েন্সের জায়গার ভিতরে কোনো কেন্দ্র হয়ে গেছে কিনা সেগুলোকেও চেঞ্জ করে ফেলা হয়। আমাদের ভোট কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা ভোটারের সংখ্যাকে একটা রেফারেন্স হিসেবে ধরি, নো লেস দেন 3000 ভোটার এবং মেবি নট মোর দেন 6-7,000 ভোটার, এরকম আমরা হিসাব করে এগুলো করে থাকি। এটা একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এই ফ্যাসিলিটি যেটাকে আমরা ব্যবহার করব, সেটা স্কুল হোক, কলেজ হোক বা সাইক্লোন সেন্টার হোক, সেটা ভোট কেন্দ্র হওয়ার উপযোগী কি না সেটার উপযোগিতাও আমাদেরকে যাচাই করতে হয়। সো একটা বলতে পারেন উপযোগিতা, আর একটা হচ্ছে আপনার আছে কিনা প্রাপ্তি, আমাদের জনবসতি, ঘনত্ব, এই সব কিছু বিবেচনায় নিয়ে ভোট কেন্দ্রগুলো নির্বাচন করা হয়ে থাকে। আমরা ইন্টারচেঞ্জেবলি বলে থাকি সাধারণ ভোট কেন্দ্র, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র বা অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। কোনো কোনো ল্যাঙ্গুয়েজে আবার এটাকে বলা হয় সাধারণ ভোট কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। যেভাবেই বলি না কেন, এটা দুটো কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ভূপ্রকৃতিগত কারণে, যেটা একটা রিমোটনেসের কারণে। আর একটা হতে পারে যে এখানে ধরেন অতীতের ঘটনাবলী বিবেচনায় বা ওইখানে যে সমসাময়িক যে রাজনৈতিক বাস্তবতা, ধরেন একই এলাকা থেকে দুজন প্রার্থী দাঁড়িয়েছেন, তার দুজনেরই একটা ইনফ্লুয়েন্স জোন আছে এবং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এলবো স্পেসিংয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই বিভিন্ন বিবেচনায় আপনার এগুলোকে নির্ধারণ করা হয়ে থাকে এবং এখানে যাতে কোনো ধরনের আনটুয়ার্ড কোনো কিছু না ঘটে এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। একটা ভোট কেন্দ্রে তো সুনির্দিষ্ট কিছু আপনার সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ থাকে। 2 জন পুলিশের সদস্য, 3 জন আনসারের সদস্য, 5 জন থাকে অস্ত্রধারী, 10 জন আনসারের সদস্য থাকে অস্ত্র ছাড়া। এর বাইরে এই যে ঝুঁকির ভিত্তিতে এখানে বেশি করা হয়। সো এটা এই যে সংবেদনশীলতাগুলো আছে, নিরাপত্তা সংবেদনশীলতা, এটার বিবেচনায় কেন্দ্রে ডেপ্লয়মেন্ট করা হয়, কেন্দ্রের পাশে ডেপ্লয়মেন্ট করা হয়। এই কেন্দ্রটাকে কত ফ্রিকোয়েন্টলি আপনার মনিটরিংয়ের আওতায় রাখতে হবে একটা টহল দল দ্বারা, সেটা নিশ্চিত করা হয়। স্ট্রাইকিং ফোর্সকে সেভাবে ডিসপোজিশন করা হয় ইত্যাদি। সেক্ষেত্রে আপনারা এই আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন আছে, বিভিন্ন সরকারি সংস্থা আছে, তাদের থেকে কি ধরনের সহযোগিতা বা সমন্বয় আশা করেন? এটা তো প্রশ্নাতীত। আপনার যথাযথ আপনারা তো মাঠ পর্যায়ে দেখবেন আমাদের 3টা কমিটি কাজ করে। জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা কমিটি আছে, আবার কোর কমিটি আছে। পাশাপাশি শুধু নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ে, যেখানে সব কটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা। প্রসঙ্গত বলে রাখি, এবারের নির্বাচনের আগে আরপিওতে সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকে তথা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও ঢোকানো হয়েছে। তো এই সকল বাহিনীর সমন্বয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে জেলা এবং উপজেলা পর্যায়ে, তারা বসে সেখানে অভিযান পরিকল্পনা করেন নির্বাচনের আগে, ভোটের দিনে ডেপ্লয়মেন্ট পরিকল্পনা করেন, তথ্য শেয়ার করেন, সেই অনুযায়ী তারা এখানে ডেপ্লয়মেন্ট প্ল্যানিং বা অপারেশন প্ল্যানিং ইত্যাদি করে থাকেন। তো ইটস এ ভেরি কম্প্রিহেন্সিভ স্ট্রাকচার এবং ইট ইজ হ্যান্ড ইন গ্লাভস একটা মেকানিজম, যেখানে আপনার বাহিনীগুলোর মধ্যে একটা সিমলেস ডেপ্লয়মেন্ট এনশিওর করা হয় যাতে কোথাও ভয়েডও না থাকে, শূন্যতর সৃষ্টি না হয়, আবার কোথাও ডুপ্লিকেশনও না হয়। নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা সাধারণত পর্যবেক্ষক দল আসলে তাদের পর্যবেক্ষণ রিপোর্ট কি বলে সেটার উপর ডিপেন্ড করে। এবার পর্যবেক্ষক দল ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে। তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, ভোট কেন্দ্রগুলোতে চলাচল করতে পারে, ভোট গণনা থেকে পুরো ফলাফল সম্পর্কে পর্যন্ত তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণযোগ্য যেন হয়, সেজন্য নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা নিয়েছে? আমরা গাইডলাইনটা দিয়ে দিয়েছি এবং দিস গাইডলাইন ইজ ভেরি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। সেটা ডিটেলসে আমরা যাচ্ছি না, তবে আমরা সাংবাদিক এবং পর্যবেক্ষকদের নিজস্ব কাজের ক্ষেত্রের ভিতরে ইলেকশন কমিশন ইনট্রুড করে না এই জন্য যে যাতে করে তারা নিরপেক্ষভাবে তাদের কাজটা করতে পারেন। তবে তাদেরকে গাইডলাইন দেওয়া আছে যারা যেন কোনো পক্ষপাতিত্ব না করেন, তারা যেন যথাযথ মানের পর্যবেক্ষকদেরকে নিয়োগ দেন,
যদিও বা পর্যবেক্ষকদের বয়স এবার কমিয়ে 21 বছর করা হয়েছে, তাদেরকে আমরা বলেছি যে নিশ্চিত করবেন যে ইয়াং পর্যবেক্ষকরা যেন যথাযথ প্রশিক্ষণ পান এবং তাদেরও নিজস্ব কিছু গাইডলাইন আছে, স্ট্যান্ডার্ড তারা সেট করেছেন। আমরা নিশ্চিত যে আমরা ভালো কিছু দেখব। আমাদের জন্য একটা কনস্ট্রেন্ট ছিল গত নির্বাচনগুলোতে যেসব প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল তাদেরকে আমরা নিতে পারি নাই এবার। সো দিস ইজ এ কনস্ট্রেন্ট, ইটস এ নিউ এরিয়া। আশা করি যে এবারে যারা নিবন্ধিত হয়েছেন তারা ভালো কাজ করতে পারবেন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন, নির্বিঘ্নে কাজ করতে পারবেন। জি, একদম শেষে একটা প্রশ্ন করতে চাইবো যে একদম ভোটার নিবন্ধন থেকে শুরু করে মনোনয়নপত্র থেকে শুরু করে ভোট গ্রহণ, ফলাফল, এবার ইতিমধ্যে বলা হয়েছে ফলাফলের জন্য একটু বেশি সময় লাগতে পারে, বরাবর আমাদের যে সময়টা লাগে তার থেকে বেশি সময় লাগতে পারে। সব কিছু মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে, সেই নিশ্চয়তায় নির্বাচন কমিশন কি বলবে? আমি যদি আপনাকে এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা এবং আমাদের মূল্যায়ন বলি, আমরা সন্তুষ্ট। এই পর্যন্ত সার্বিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো না ঘটলে আরও ভালো হতো। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, গত 16-17 বছর ধরে তারা একটা পরিবেশের জন্য আন্দোলন করেছিলেন, একটা অধিকারের জন্য আন্দোলন করেছেন। আমরা তাদের কাছে দাবি রেখেছি এবং রাখছি যে আপনারা যে পরিবেশ চেয়েছিলেন সেই পরিবেশ আমরা উপহার দিতে চাচ্ছি। আপনারা নিজেরা ইনশিওর করবেন যেন আপনাদের কোনো ব্যত্যয় না করেন কোনো প্রার্থী বা কোনো দল। এখন বাকিটা সময় যেটা আছে সেই সময়টা আমরা আশা করি সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, হ্যাঁ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আপনার রেটোরিক্স থাকবে, জনগণের কাছে আপনি আপনার ইস্তেহার নিয়ে যাবেন, কিন্তু সেটা যেন কখনোই কনফ্রন্টেশনাল না হয় সেটা আমাদের আবেদন থাকবে। আর আমরাও এটাকে নিশ্চিত করার জন্য যা যা মেকানিজম আছে সেগুলো উই হ্যাভ পুট ইন প্লেস। ভোট গণনার ব্যাপারে আপনি যেটা বললেন, দেখুন আমি এটাকে ভেরি ক্লিয়ার করে দিই। ভোট গণনার ক্ষেত্রে যেখানে যে সময়টুকু প্রয়োজন তার 1 সেকেন্ডও বেশি নেওয়ার কোনো সুযোগ নাই এবং সেটা যাতে না হয় সেই জন্য আমরা মাঠ পর্যায়ে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। গণনাটা যাতে ত্বরান্বিত হয় সেই জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। যে কথাটা বলা হচ্ছে যে একটু সময় বেশি লাগতে পারে, কারণ দুটো ব্যালটকে অ্যাট এ টাইম গুনতে হচ্ছে। আগে যেখানে আপনি শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটটাকে গুনতেন, একই সংখ্যক অফিসিয়াল দিয়ে আপনি দুটো ব্যালটকে সাইমালটেনিয়াসলি করছেন গণনা। এবং আমরা বলেছি এক পাশে জাতীয় সংসদের আপনার ব্যালটটা গণনা হবে আর একদিকে গণভোটের ব্যালটটা গণনা হবে। তা না হলে দেখা যাবে যদি আপনি জাতীয় সংসদেরটা রেখে দিয়ে শুধু গণভোট আগে করেন গণনা, অস্থিরতা তৈরি হবে। আবার যদি আপনি জাতীয় সংসদেরটা আগে গণনা করেন এবং গণভোটেরটা না গণেন, ওইটার ফলাফল পেয়ে গেলে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি ভিতরে বসে আছেন, পোলিং এজেন্ট, তারা বের হয়ে চলে যাবেন। সো আপনাকে সাইমেন্টালেসলি দুইটাই করতে হবে। আমরা দুটো করব, সেটার জন্য যতটুকু সময় দরকার তার বেশি সময় নেওয়া হবে না। আর পোস্টাল ব্যালটের যেহেতু পদ্ধতিগত কারণে এটার একটু সময় বেশি লাগা প্রয়োজন। আপনি একটা খাম খুলছেন, খুলে ঘোষণাপত্রটা চেক করছেন, ঘোষণাপত্র ঠিক থাকলে আপনি আর একটা খাম খুলছেন, ব্যালটটা বের করছেন। বিশেষ করে প্রবাস থেকে আসা যে ব্যালট, সেখানে 119টা আপনার সিম্বল আছে, প্রত্যেকটা সিম্বলকে একটা একটা করে চেক করতে হবে। আপনি একটা জায়গাতে টিক আছে দেখেই কিন্তু আপনি এটাকে নিয়ে নিতে পারছেন না, 119টাকেই চেক করে দেখতে হবে যে ভুলবশত আরও কোনোখানে টিক দেওয়া আছে কিনা বা ক্রস দেওয়া আছে কিনা। যদি থাকে এটা কিন্তু বাতিল হয়ে যাবে। এই জন্য এই সময়টুকু অ্যালাউ করতে হবে। এবং তারপরেও আমরা সংশ্লিষ্ট সকল রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, তাদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে প্রয়োজনীয় অতিরিক্ত জনবল নিয়োগ করার, যাতে দ্রুততম সময়ে ফলাফলটা ঘোষণা করা যায়। কারণ ফলাফল ঘোষণা হতে দেরি হলেই তখন অস্থিরতা দেখা যায়, সেটা নির্বাচন কমিশন চায় না। জি, আমাদের সবারই প্রত্যাশা থাকবে, আমার মনে হয় পুরো বাংলাদেশেরই প্রত্যাশা যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, এটার কোনো বিকল্প নাই। আমাদের সুষ্ঠু সুন্দর নির্বাচনের কোনো বিকল্প নাই, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনার মাধ্যমে আমাদের সকলকে, যারা রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন, প্রার্থী অংশগ্রহণ করছেন, ভোটার, সবার সচেতনতা এবং সহযোগিতা কামনা করছি। নির্বাচন কমিশন সচেষ্ট আছে সংশ্লিষ্ট সকল ব্যাপারে। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের জাতির ইতিহাসে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবো। আমরাও সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে।